সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা। আমাদের একটা বিশেষ প্যাশন বলতে পারেন, আমরা পরিচিত রাজনীতিবিদদের পাশাপাশি তৃণমূল রাজনীতিবিদদের আমরা তুলে আনার চেষ্টা করি। আজকে আমাদের তেমন একজন অতিথি আছেন। গতকালকে একটা সুযোগে আমার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তখন আমি যখন বললাম যে আমরা এই কাজটা করি, উনি খুব অ্যাপ্রিসিয়েট করেছেন এবং তাকে কিন্তু এই তথ্যটা অনেকে দিয়েছেন। উনি সেটা খুব বললেন যে আমরা যে তৃণমূলের নেতাকর্মীদের নিয়ে আসার চেষ্টা করছি, এটা খুবই একটা ভালো উদ্যোগ হিসেবে উনি এটা অ্যাপ্রিসিয়েট করেছেন। আজ আমাদের অতিথি হচ্ছেন কাজী বাকিউল্লাহ। উনি রায়পুর পৌর আওয়ামী লীগের সভাপতি। আপনি ভালো আছেন? আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আপনাকে শুভেচ্ছা আমাদের অনুষ্ঠানে। আপনি আওয়ামী লীগের তৃণমূলের নেতা। দুর্যোগ সময় পার করছে আপনার দল। গত বছর আজকে 28শে জুলাই, গত বছর এই সময়ে আপনি বাংলাদেশে ছিলেন। আজকের সবকিছু মিলিয়ে আপনার কথা আপনি শুরু করতে পারেন যে তখনকার মানুষ আপনি, আজকের অবস্থা আপনার কি অবস্থা? জি, ধন্যবাদ জনাব ফজলুল বারী ভাইকে এই চ্যানেলে আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানাই। দেশ এবং প্রবাস থেকে এই চ্যানেলের অনুষ্ঠানটি যে যখন যেভাবে দেখবেন, সকলকে এই চ্যানেল এবং আমাদের লক্ষ্মীপুর রায়পুর পৌর আওয়ামী লীগের পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে বাংলাদেশের জুলাই আগস্ট প্রেক্ষাপট নিয়ে বাস্তব চিত্রের কিছু কথা তুলে ধরব। আমরা তখন লক্ষ্মীপুর জেলার রায়পুরেই অবস্থান করতেছিলাম শোকাবহ আগস্টের কর্মসূচি নিয়ে। আমি পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে 9টি ওয়ার্ড এবং সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, তৃণমূল লীগ, তাঁতি লীগ, শ্রমিক লীগের সকলকে নিয়ে আমরা প্রস্তুতি সভা করেছি। 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত কর্মসূচি গ্রহণ করেছি। প্রত্যেকটি ওয়ার্ডে দোয়া, মিলাদ মাহফিল এবং তবরক বিতরণের সকল প্রস্তুতি আমরা গ্রহণ করেছি। 1 আগস্টে আমরা 1 নং ওয়ার্ডে অনুষ্ঠান করেছি, 2রা আগস্টও করেছি। 3রা আগস্ট যখন জামাত শিবিরকে নিষিদ্ধ করা হইল, রাজপথ উত্তপ্ত হয়ে উঠল, আমরা পৌর আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের সকলেই সম্মিলিতভাবে আমরা রাজপথে থেকে মিছিল এবং কর্মসূচি বাস্তবায়ন করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার বারবার দরকার মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি হিসেবে আমরা রাজপথে ছিলাম। 4 আগস্ট লক্ষ্মীপুর জেলায় অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত ছাত্র জনতার নামে আমাদের আওয়ামী লীগের সাথে সংঘর্ষ শুরু হয় এবং 4 আগস্টেই প্রায় 12 জন নেতাকর্মী শহীদ হয়। যেমন আমাদের লক্ষ্মীপুর সদর উপজেলা চেয়ারম্যান, 3বারের চেয়ারম্যান এবং লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক বিপি,
যুবলীগের সভাপতি, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, একেএম সালাউদ্দিন টিপু তার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ এম এ তাহের, যাকে মুজিববাদী তাহের বলতেন, সংগ্রামী নেতা, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিকল্পিতভাবে মুজিববাদী তাহের মিয়ার বাড়িতে আক্রমণ করা হয়, হামলা করা হয়, অগ্নিসংযোগ করা হয় এবং ভাঙচুর করা হয়। একেএম সালাউদ্দিন টিপু তার বাড়িতে হামলা করার পরে, অগ্নিসংযোগ করার পরে আত্মরক্ষার জন্য প্রতিরোধমূলক কিছু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কোন রকম তিনি এবং তার সঙ্গীদেরকে নিয়ে, পরিবারের স্বজনদেরকে নিয়ে, মা, স্ত্রী, সন্তান সকলকে নিয়ে অনেক কষ্টে স্থান ত্যাগ করে জীবন বাঁচানোর চেষ্টা করে। তারপরেও সেখানে 12 জন নেতাকর্মী শহীদ হয়েছে। আমরা এই অনুষ্ঠান থেকে লক্ষ্মীপুরের শহীদ যারা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। বিশেষ করে সেখানে আমাদের রায়পুরের একটি তরুণ ছাত্র রাফি, সে শহীদ হয়েছে, তার আত্মার মাগফিরাত কামনা করি। দুঃখজনক হলেও সত্য যে এই আন্দোলনটির ব্যাপারে আমরা আন্দোলনের বিষয়ে আমরা ভাবতে পারি নাই যে আন্দোলন এতটা ভয়াবহ রূপ ধারণ করবে। আমরা দেখেছি ছাত্ররা কোটা সংস্কারের জন্য আন্দোলনে নামছেন। তো কোটা সংস্কারের বিষয়ে ছাত্রদের দাবিটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পজিটিভ হিসাবে নিয়েছেন এবং আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করেছেন এবং আলোচনার জন্য যে কোনো মুহূর্তে ছাত্রদের প্রতিনিধির সাথে তিনি আলোচনা করার ঘোষণাও দিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তিনি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের উদ্দেশ্যে প্রশ্নের পরিপ্রেক্ষিতে একটি কথা বলছেন যে মুক্তিযোদ্ধার ছেলে নাতিপুতিরা তারা কি মেধাবী নয়? মেধাবী কি শুধু রাজাকারের নাতিপুতিরা? এটা তিনি রাজাকারকে বা রাজাকারের নাতিপুতিদেরকে উদ্দেশ্য করে আঘাতমূলক বলেন নাই, এটা তিনি সাংবাদিকদেরকে প্রশ্ন করছেন। প্রশ্নটা এই পরিপ্রেক্ষিতে আসছে যে মেধাবী সিলেক্ট করতে হলে প্রথমে লিখিত পরীক্ষা দিতে হয়, তারপরে ভাইভাতে অংশগ্রহণ করতে হয়, তারপরে মুক্তিযোদ্ধাদের জন্য একটা কোটা, সেই কোটা তখন আসে। তারপরেও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে কোটা সংস্কারের বিষয়ে এটা হাইকোর্ট থেকে, সর্বোচ্চ বিচার প্রাঙ্গণ থেকে এটা রায় ঘোষণা করা হবে এবং আলোচনার পথ ও খোলা আছে। কিন্তু দেখা গেল আসলে মূলত কোটা সংস্কারের নামে এটা যে মেটিকুলাস ডিজাইন করে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন, এটা পরবর্তীতে জাতি এবং আমরা স্পষ্ট হয়েছি। আসলে কোটা সংস্কার আপনার উত্তর আমরা পেয়েছি। আপনারা এটা খুব স্বাভাবিকভাবে নিয়েছিলেন, একটা আন্দোলনের মতো, কিন্তু সরকারের প্রতি আন্দোলন ছিল না। 5 তারিখ বা কখন আপনারা আপনাদের শহর থেকে ছেড়ে যেতে বাধ্য হলেন? 5 তারিখে না 5 তারিখের পরে? আমি ধরেন রায়পুর পৌরসভায় আমাদের পৌরসভার মেয়র
আমরা কাউন্সিলর দলীয় লোকজন আমরা 4 তারিখেও আমরা অবস্থান করছি আমার অফিসে পৌর আওয়ামী লীগের সভাপতি হিসাবে। তো রায়পুরে ছাত্র জনতারাও তারা মিছিল মিটিং করেছে, কিন্তু আমরা রায়পুরে আমাদের কোনো মুখোমুখি সংঘর্ষ হয় নাই, শান্তিপূর্ণ অবস্থানেই আমরা সবাই রায়পুরে ছিলাম। 4 তারিখেও ছিলাম, 5 তারিখেও আমরা আমাদের নিজস্ব বাসভবনে অবস্থান করতেছিলাম। অতীব দুঃখের বিষয় যে রায়পুরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা আওয়ামী লীগ বা সহযোগী সংগঠনের পক্ষ থেকে হয় নাই, বা ছাত্র জনতার সাথে আমাদের কোনো মারামারি সংঘর্ষ হয় নাই। কিন্তু যখনই মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে হেলিকপ্টারে করে ভারতে চলে যাওয়ার যে নিউজটি প্রকাশিত হলো, তাৎক্ষণিকভাবেই এই ছাত্র জনতার নামে আন্দোলনকারীরা, মূলত বিএনপি, জামাত শিবির এবং ছাত্র জনতা, তারা ঐক্যবদ্ধ হয়ে প্রথমেই আমার একটি বিশাল ফার্মেসি, শীতাতাপ নিয়ন্ত্রিত 24 ঘন্টা জনসেবামূলক একটা প্রতিষ্ঠান, সেখানে হামলা করে, অগ্নিসংযোগ করে, লুটপাট করে সবকিছু নিয়ে যায়। আমার কাজী এন্টারপ্রাইজের ঠিকাদারি একটা প্রতিষ্ঠান ছিল, সেখানেও হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করে তারা সবকিছু, মূল্যবান সবকিছু নিয়ে যায়। আমার একটি অফিস ছিল, অফিসটাতেও ভাঙচুর করে, অফিসের ভিতরে গুরুত্বপূর্ণ মালামাল, এসি, ফ্রিজ থেকে আরম্ভ করে সবকিছু নিয়ে যায়। সেখান থেকে আমি আমার বাসভবনের ছাদের উপর থেকে দেখছিলাম, কিছুক্ষণের মধ্যেই তারা উচ্ছৃঙ্খল, তাদের হাতে দেশি এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ছিল, মিছিল সহকারে আমার বাসভবনেও হামলা করে। তা হামলাকারীরা আসার 2 থেকে 3 মিনিট আগে আমি সিসি ক্যামেরাতে দেখে আমি বাসা থেকে বের হয়ে যাই। তারা বাসভবনে আক্রমণ করে 5 তলা ভবনের একটি কক্ষ তারা ভাঙচুর ব্যতীত রাখে নাই, এবং নট অনলি দ্যাট, শুধু ভাঙচুর নয়, লুটপাট করে মূল্যবান সকল জিনিসপত্র তারা নিয়ে যায়, স্বর্ণ গয়না, নগদ টাকা। এমনকি তাদের আচরণে এতটাই ক্ষুব্ধ এবং নিকৃষ্টতা ছিল, তারা ওয়াশরুমের, কিচেন রুমের সমস্ত কিছু তারা ভাঙচুর করে, ইভেন জামা কাপড়, জুতা সহ আরম্ভ করে সবকিছুই তারা নিয়ে যায়। গাড়ি মানে এনে, আন্দোলনকারীরা মুহূর্তে লুটপাটকারী হিসেবে আবির্ভূত হ্যাঁ, হয়। ভ্যান গাড়ি নিয়ে এসে তারা বস্তায় ভরে ভরে সমস্ত মালামাল তারা নিয়ে গেছে, এবং ফার্নিচার গুলি বের করে তারা আগুন ধরিয়ে দিয়েছে। তো সেই মুহূর্তে জীবন বাঁচানোর জন্য আমি আমার ছেলে, পরিবারের যারা, আমরা একটু স্থানান্তরিত হই। তারপরে রাতের বেলায় রায়পুর বাজারে, সন্ধ্যার পরে থানাতে অগ্নিসংযোগ করা হয়, পুরা থানা জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, এবং থানার ওসি, সাব ইন্সপেক্টর, অফিসার বৃন্দ, কনস্টেবলরা থানার ওয়াল ডিঙ্গিয়ে জীবন বাঁচানোর জন্য এদিক সেদিক চলে যায়, অনেকে আহত হয়, থানার অস্ত্রগুলিও লুট করে নিয়ে যায়, গাড়ি ঘোড়াগুলি পুড়িয়ে দেয়। শুধু আমার বাসা না, রায়পুর পৌরসভার মেয়র, যে গাজী মার্কেটের যে ফ্ল্যাটে তিনি থাকতেন, উনার ফ্ল্যাটে ভাঙচুর করা হয় এবং তালাবদ্ধ করে উনাকে আটক করে রেখে মুক্তিপণ দাবি করা হয়। আমাদের রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল হায়দার বাবুল পাঠানের বাসভবনে আক্রমণ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হায়দার চৌধুরী রিঙ্কুর বাসভবনটি, 5 তলা বাসভবনটি পুরোই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়, লুটপাটও হয়। এমনি ভাবে
আমাদের পৌরসভায় প্রায় অনেকের বাড়িতে হামলা, লুটপাট হয়। ইউনিয়ন পর্যায়েও এটা ছড়িয়ে পড়ে। যেখানে যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীদের একটু সচ্ছল অবস্থা ছিল, প্রত্যেক বাড়িতেই ঢুকে তারা লুটপাট করে। অ্যাকর্ডিংলি লক্ষ্মীপুর জেলাতে আমাদের যিনি এমপি অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন, তিনি সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের, তিনার বাসভবনটি লুট করা হয়, পুরা বাড়িটি আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। এম এ তাহের মিয়ার বাড়িতেও আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়। ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদুন নবী চৌধুরী সোহেল, তার বাড়িটি আগুন দিয়ে একদম পুড়িয়ে দেওয়া হয়। কি একটা পাউডার আছে ওইটা ব্যবহার করে বাসভবনে আগুন দেওয়া হয়। ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস, তার বাড়িটিও একদম পুরা বাড়ি অগ্নিসংযোগ করে লুটপাট করা হয়। পৌরসভার লক্ষ্মীপুর পৌরসভার মেয়রের বাসভবনটিও পুড়িয়ে দেওয়া হয়, লুটপাট করা হয় আমাদের মাসুম ভূঁইয়া। ঠিক লক্ষ্মীপুরে আমার জানা মতে রাজনীতিতে আমরা সরকারের পট পরিবর্তন দেখেছি, পট পরিবর্তনের পরের প্রেক্ষাপটও আমরা দেখেছি, কিন্তু আমার মনে হয় পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা এবারেই আমরা দেখেছি। শুধু লক্ষ্মীপুর নয়, রায়পুর নয়, সারা বাংলাদেশে। লক্ষ্মীপুরে বিএনপি একজন কেন্দ্রীয় নেতা আছেন শহীদুদ্দিন চৌধুরী এনি, জি, উনি বা ওনার সমর্থকদের কি ভূমিকা ছিল এখানে? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করছেন। জনাব শহীদুদ্দিন চৌধুরী এনি একজন সাবেক ছাত্র দলের কেন্দ্রীয় নেতা তিনি ছিলেন। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব। লক্ষ্মীপুরে তিনি চৌধুরী পরিবারের সন্তান। দুঃখজনক হলেও সত্য, একজন কেন্দ্রীয় নেতা, সাবেক ছাত্র দল নেতা, এটা সম্ভ্রান্ত পরিবারের লোক, উনি এমপিও ছিলেন। তিনার আচরণ, তিনার বডি ল্যাঙ্গুয়েজ, তিনার কথাবার্তা এতটাই অশালীন এবং উগ্র ছিল যে তিনার এই উগ্র বক্তব্য এবং অশালীন বক্তব্যের কারণেই বিএনপি, ছাত্রদল, যুব দলের নেতা কর্মীরা খুবই আক্রমণাত্মক এবং ডেসপারেট ভূমিকা তারা রাখছে। আমি ওনার বক্তব্যগুলি থেকে দুই একটি কথা উদ্ধৃতি করতে চাই। উনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, 4 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনাকে উনি শেখ শব্দটা ব্যবহার করতেন না, খুব ব্যঙ্গুক্তি করে হাসিনা হাসিনা বলে এইভাবে তিনি আচরণ করতেন। আমরা কখনো বেগম খালেদা জিয়া অন্তত সৌজন্যমূলক আমরা বলতাম। এবং একটি বক্তব্যের কথা আমি একটু আপনাকে উপস্থাপন করি। 5 তারিখের আগে লক্ষ্মীপুরে বিএনপির একটা সমাবেশে শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি বলেছেন, ঘোষণা দিয়েছেন, আওয়ামী লীগের প্রতিটা নেতা কর্মীদের বাড়ি আমি টেন্ডার দিয়ে দিলাম। আপনারা প্রত্যেকটি বাড়িতে ইট থেকে আরম্ভ করে বাসার ভিতরে ফার্নিচার থেকে আরম্ভ করে যা আছে এগুলি আপনারা নিলামে নিয়ে যাবেন। সব স্পষ্ট প্রকাশ্য উনি ঘোষণা দিয়েছেন এবং খুব বজ্র কণ্ঠে তিনি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আক্রমণ করা, বাড়ি ঘরে হামলা করার জন্য, লুটপাট করার জন্য, নিয়ে যাওয়ার জন্য তিনি ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণাটা লক্ষ্মীপুরে, রায়পুরে, রামগঞ্জে, চন্দ্রগঞ্জে, লক্ষ্মীপুর সদরে, রামগতিতে, কমলনগরে, পল্লীর নিভৃত কোণে প্রতিটি আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়ি ঘরে সেটা বাস্তবায়িত হয়েছে। শুধু একবার নয়, যে বাড়িটি একবার পুড়িয়ে দিয়েছে
আবারও সেই বাড়িটিতে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আমাদের এমপি সাহেবের বাড়ি, সালাউদ্দিন টিপুদের বাড়ি কয়েকবার আগুন দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, হামলা করেছে। এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের রাজনীতিতে এটা আমাদের জন্য একটা নতুন শিক্ষা যে হ্যাঁ, রাজনীতিতে মামলা হবে, হামলা হবে, জেল, জুলুম, নির্যাতন, এটা আন্দোলনের প্রশিক্ষণ। এটা কিন্তু একটা কর্মী বা একটা নেতা নিরাপদ আবাসস্থল, তার বাড়িতে স্ত্রী সন্তানদের নিরাপত্তা ছিল না, বাড়িতে থাকার কোনো অবস্থা ছিল না। এটা দুঃখজনক। আমি একটা বিষয় আপনাকে বলি, আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কিন্তু আবুল খায়ের মিডিয়ার মাধ্যমে খুবই আলোচিত বিতর্কিত একটা চরিত্র ছিলেন। রহমত আলী বলে একজন নেতা, বেশ আগে অ্যাডভোকেট রহমত আলী লক্ষ্মীপুরে খুন হয়েছিলেন। এই ঘটনাগুলা কি রিভেঞ্জ হিসেবে কাজ করেছে এখানে? এটা আসলে লক্ষ্মীপুরের রাজনীতিতে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা করা হয়েছে 29 জন। এখানে একেএম শাহ মিজানুর রহমান নামের একজন এসপি ছিল। তিনি এসে এই হত্যা এবং খুনের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার পরে লক্ষ্মীপুরে কিছুটা খুন এবং রাজনৈতিক হত্যা নিয়ন্ত্রণে ছিল। তারপর শাহ মিজান শাফিউর রহমান উনি চলে যাওয়ার পরে আবারও একই অবস্থা। এখানে কিছু বাহিনী ছিল যেটা দীর্ঘ 21 বছর যখন আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, ক্ষমতার বাহিরে ছিল, এ সময় বিএনপির নেতৃত্বে কিছু বাহিনী সৃষ্টি হয়েছে। ওই বাহিনীগুলিকে প্রতিরোধ করে লক্ষ্মীপুর জেলায় আমরা যারা রাজনীতি করি বা করেছি, আমরা জীবনকে হাতের মুঠোয় নিয়ে আমরা রাজনীতি করতে হয়েছে। তো এই সমস্ত খুনগুলি হয়তো পরিকল্পিতভাবে যাতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সাহস করে রাস্তায় না উঠে এবং তারা যাতে ভয়ে দেশ ত্যাগ করে বা এলাকা ত্যাগ করে। এই জন্য লক্ষ্মীপুরটা একটা রাজনৈতিক হত্যা এবং খুনের অভয়ারণ্য ছিল। কিন্তু আওয়ামী লীগ আপনার 16 বছর ক্ষমতায় ছিল। আমাদের এমপি, আমাদের জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা কমিটি সভাপতি, পৌর মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীরা হত্যা এবং খুনের রাজনীতিতে অংশগ্রহণ করে নাই। হ্যাঁ, কিছুটা যারা উচ্ছৃঙ্খল ছিল, যারা সন্ত্রাসী ছিল, তাদেরকে আইনের আওতায় নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন তাদেরকে গ্রেপ্তার করছে এবং অস্ত্র উদ্ধার অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়েছে। কিন্তু খুনের রাজনীতি লক্ষ্মীপুর জেলায় আমরা আওয়ামী লীগের নেতা কর্মী, এমপি, জনপ্রতিনিধিরা আমরা কখনোই করিনি। কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের কতগুলি প্রাণ ঝরে গেল। তারপরে 5ই আগস্টের পরে আমাদের রায়পুর কেরোয়া ইউনিয়ন, এই কেরোয়া ইউনিয়নের একজন জনপ্রিয় মেম্বার, সে 5 বার মেম্বার হয়েছে, উপজেলা আওয়ামী লীগের সদস্য, তাকে ঢাকা মিরপুর তার বাসার থেকে অপহরণ করে তাকে হত্যা করে গাজীপুর একটা রাস্তার পাশে একটা ময়লা জায়গায় ফেলে রেখেছে আরিফুর রহমান। ঠিক এমনি ভাবে আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের নামে অসংখ্য মামলা দেওয়া হয়েছে। আমাদের যাদেরকে শহীদ করা হয়েছে, যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের লাশটা পর্যন্ত পোস্টমর্টম করা সম্ভব হয় নাই। লাশগুলি 3 দিন 4 দিন রাস্তায় পড়েছিল। আপনজনরা এসে যে লাশগুলিকে একটু নিজেদের বলে আইডেন্টিফাইড করবে বা নিয়ে যাবে, দাফন কাফন করবে, ওই পরিবেশও ছিল না।
তারপরে আমাদের বিরুদ্ধে পুরা জেলার, ধরেন আমার বাড়ি রায়পুর, আমি তো লক্ষ্মীপুর যাইনি 4 তারিখ বা 5 তারিখে, এটা টেলিফোন ট্র্যাক করলেও পাওয়া যাবে যে আমরা সেখানে যাইনি। কিন্তু লক্ষ্মীপুরের হত্যাকাণ্ডকে কেন্দ্র করে লক্ষ্মীপুর জেলার রায়পুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর, রামগতি, কমলনগর, চন্দ্রগঞ্জ সদর গোটা জেলার আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে হত্যা মামলা আসামি করা হয়েছে এবং একাধিক মামলা 6-7টা মামলা করা হয়েছে। এই মামলায় 400, 500, 300 করে আসামি করা হয়েছে। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। আপনার বিরুদ্ধে পাশাপাশি আপনার বিরুদ্ধে কয়টা মামলা? আমার বিরুদ্ধে লক্ষ্মীপুরে একটা মার্ডার মামলাতে আমাকে আসামি করা হয়েছে, আবার মিরপুরেও আমাকে একটা মার্ডার মামলায় আসামি করা হয়েছে। এবং লক্ষ্মীপুরে যে মামলাগুলি করা হয়েছে আপনি শুনে আশ্চর্য হবেন, এই মামলাগুলি নিয়ে বাণিজ্য করা হচ্ছে। হ্যাঁ, বাদীকে দিয়ে বা বিভিন্ন তাদের রাজনৈতিক দলের নেতা কর্মীরা ইতিমধ্যে অনেকের কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। মামলা থেকে বাদ দেওয়া হবে, চার্জশিটে নাম দেওয়া হবে না, এই সমস্ত কথা বলে আবার অনেককে হুমকি দেওয়া হয়েছে, চাঁদা চাওয়া হয়েছে, না দিলে তাদেরকে মামলা আসামি করা হবে। ইতিমধ্যে অনেককে পুলিশ গ্রেপ্তার করে, এজাহারে তাদের নাম নাই, গ্রেপ্তার করে তাদেরকে ওই মামলায়, মার্ডার মামলায় ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে। আমাদের রায়পুরের থেকে আরেফিন চৌধুরী জেলিস, সে কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য, তার বিরুদ্ধে কোনো মামলা নাই, তাকে গ্রেপ্তার করে লক্ষ্মীপুরের মার্ডার মামলায় তাকে চালান দেওয়া হয়েছে। আমাদের 1 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুলকে গ্রেপ্তার করে মার্ডার মামলায় ফরওয়ার্ডিং দেওয়া হয়েছে। আমাদের আরেকটা খবর আমরা শুনছি, রায়পুরে বিশেষ করে মানে অনেক হিন্দু ব্যবসায়ী, প্রভাবশালী মানুষ, তাদের থেকে বড় অঙ্কের চাঁদা আদায় করা হয়েছে ভয় দেখিয়ে। যে ফজলুল বারী ভাই, চাঁদাটা তো শুধু হিন্দু ব্যবসায়ী না, হিন্দু ও সম্প্রদায়ের যারা রায়পুরে আমাদের বা লক্ষ্মীপুরের এতটাই শান্তিপ্রিয়, তাদেরকে আমরা দেখেছি হিন্দু সম্প্রদায়ের দাদা দিদি বা ব্যবসায়ী বা তাদের যার মধ্যে যারা তরুণ, কখনোই এরা কোনো রাজনৈতিক দলের সাথে শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ করে না। যে কোনো দলের নেতা এবং সবাইকে দেখলে তারা প্রণাম জানায়, আদাব জানায়, তারা ভক্তি করে। কিন্তু দেখা যায় যে যখনই আওয়ামী লীগের পট পরিবর্তন হয়, তখন হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে হুমকি দিয়ে যাদের সচ্ছলতা আছে তাদের কাছ থেকে বিভিন্নভাবে চাঁদা দাবি করা হয়, আদায় করা হয়। এটা একদম পূর্ব থেকেই, এবারও যে ঘটে নাই এমনটা না। তবে হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা আবার এগুলি প্রকাশ করে না, তাদের তো ধৈর্য বেশি, তারা চুপচাপ থাকে বা অত্যাচারের শিকার হইলেও তারা আইনের আশ্রয় নেয় না। আপনি তো যেটা বলছিলাম যে আমাদের এনায়েত হোসেন শান্ত, সে পৌর আওয়ামী লীগের সদস্য, ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি, তাকেও গ্রেপ্তার করে মিথ্যা মামলায় দেওয়া হয়েছে, কারাবরণ করেছে। আকবর সর্দার, আমাদের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। কাজী সাহেব, আমি আরেকটা জিনিস পয়েন্ট আউট করি আপনার এখানে। আপনার উপজেলার নাম হচ্ছে রায়পুর, রায়পুর, জেলার নাম লক্ষ্মীপুর, লক্ষ্মীপুর, পাশের উপজেলার নাম রামগঞ্জ, রামগঞ্জ, আপনার এখানে চন্দ্রগঞ্জ বলে একটা এলাকা আছে। এই নামগুলোর মাধ্যমে প্রতিষ্ঠিত বা ধারণা করা যায় একসময় প্রভাবশালী হিন্দু অধ্যুষিত এলাকা এটা সম্ভবত ছিল। আজকে লক্ষ্মীপুরে এই টার্গেট করে এই যে মানুষকে হেনস্থা করা, মারধর করা, চাঁদা আদায় করা, এগুলার কোনো একটা পেছনের কোনো ইঙ্গিত বা এইগুলা কোনো টার্গেট আছে, টার্গেটকৃত ঘটনা এগুলা? ফজলুল বারী ভাই, এটা কথা হলো 5ই আগস্টের যে ভয়াবহতা, এটা তৃণমূলে আমাদের একটা কর্মী, যে আওয়ামী লীগ সরকারের
16 বছরে কোনো অপকর্ম, কোনো দুর্নীতির সাথে জড়িত নাই, এবং কি সরকারি দলের কোনো বেনিফিশিয়ারিও সে না। শুধু সে সমর্থক, অথবা সে ভোটার, অথবা সে বিভিন্ন সময়ে নির্বাচন করছে। একটা সাধারণ কর্মীও অত্যাচার, নির্যাতন, হামলা, মামলা, চাঁদা দেওয়া থেকে নিষ্কৃতি পায় নাই। কাউকেই রেহাই দেওয়া হয়নি। ইভেন আমাদের একটা ইউনিয়ন আছে, 8 নম্বর ইউনিয়ন, 9 নম্বর ইউনিয়ন, 96 সনে পরে আওয়ামী লীগ পট পরিবর্তনের পরে হিন্দু নারীদেরকে ধর্ষণ করা হয়েছে, রাখালের মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে। এখনো হিন্দু সম্প্রদায়ের নেতা কর্মীরা আতঙ্কিত। তারা তাদের ইজ্জতের নিরাপত্তার জন্য আতঙ্কিত। এটা রায়পুরে, আপনি একটা জিনিস আপনাকে বলি, আশ্চর্য হবেন, এটা আপনার নলেজে থাকলেও আমাদের জন্য উপকার হবে বা জাতি জানতে পারবে। সেটা হলো 16 বছর আমরা এই দলটি করছি। আমাদের এই ক্ষমতাসীন সময়ে আবুল খায়ের ভূঁইয়া সাহেব, তিনি সাবেক এমপি ছিলেন, তিনি কেন্দ্রীয় নেতা। তিনিও রায়পুরে এসে গণসংযোগ করেছেন, সভা সমাবেশ করেছেন। বিএনপির যারা শীর্ষস্থানীয় নেতা, যেমন ABM জিলানী, সাবেক মেয়র, তিনি দুর্দণ্ড প্রভাবের সহিত তিনার ব্যবসা বাণিজ্য করেছেন। আগে ছিল একটা প্রতিষ্ঠান, আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তিনার কমিউনিটি সেন্টার, ক্লিনিক, ব্যবসা বাণিজ্য সবকিছু উনি নিরাপদে করেছেন। এমনকি বিএনপির অনেক নেতা কর্মীরা, বর্তমান যে নাজমুল ইসলাম মিঠু, যে সাধারণ সম্পাদক ছিলেন, ঠিকাদারি করেছে উপজেলার ভিতরে, অফিসারদের সাথে ওখানে কোয়ার্টারে থাকতো। এবং বিএনপি সব নেতা কর্মীরা রাজপথেই ছিল, ব্যবসা বাণিজ্য, বাড়িঘর, স্ত্রী সন্তান নিয়ে মিলেমিশে ছিল। আমাদের সাথেও তারা ভালো আচরণ করত। আমরা রাজনৈতিক সৌহার্দ্যপূর্ণ আচরণে বিশ্বাস ছিলাম। হ্যাঁ, এই ক্ষেত্রে হয়তো তারা আমার বক্তব্য শুনলে বলবে যে তারা অনেকের বিরুদ্ধে মামলা হয়েছে, গ্রেপ্তার হয়েছে। তো রাজনৈতিক প্রতিপক্ষ তারা মিছিল করতে চাইলে, নাশকতা করতে চাইলে, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থারা তারা খুঁজে পেয়েছে যে নাশকতা এখান থেকে হতে পারে, বা নাশকতা অমুক ব্যক্তি করতে পারে, সেক্ষেত্রে প্রশাসন তাদেরকে শুধু গ্রেপ্তার করেছে, মামলা দিয়েছে সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে। কিন্তু আমাদের দলীয়ভাবে আমরা কাউকে আঘাত করা, হত্যা করা, পুলিশের হাতে ধরিয়ে দেওয়া, তাদের বাড়িঘরে হামলা করা, অগ্নিসংযোগ করা, গতিরোধ করা, প্রতিরোধ করা, ব্যবসা বাণিজ্যে চাঁদা চাওয়া বা ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়া, আমরা তো এটা করি নাই। আমাদের কোনো নেতা কর্মীরা এটা করে নাই। এই আপনি যত বর্ণনা দিলেন আপনার 5 তারিখের আগে পরের, এত লুটপাট, হত্যা, এত কিছু, এই লক্ষ্মীপুর, এই রায়পুরে আগামী রাজনীতিটা আপনি শান্তিপূর্ণ দেখেন? আগামী রাজনীতির ব্যাপারে এখন তো আপনি এবং সারা বিশ্ব একেবারে স্পষ্ট হয়ে গেছে যে বৈষম্য বিরোধী আন্দোলনটা ছিল, এটা একটা ব্যানার, মূলত ছিল আওয়ামী লীগকে উৎখাত করা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে পতন ঘটানো। এটা এখন ক্লিয়ার হয়ে গেছে। আর মাননীয় প্রধানমন্ত্রী, একটু বলি, আপনি অবশ্যই ভালো জানেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি যে কথাগুলি প্রেস কনফারেন্সে সাংবাদিকদের উদ্দেশ্যে জাতিকে জানিয়ে দিয়েছেন, যে আমি যদি সেন্ট মার্টিন দ্বীপটা আমি দেই, আমি যদি কক্সবাজারে ঘাঁটি করতে দেই, আমি যদি বাংলাদেশের সীমানাটা অমুকদের হাতে, তিনি স্পষ্টই বলেছে, মার্কিনীদের হাতে তুলে দেই, তাহলে আমি ক্ষমতায় থাকতে পারি। তিনি স্পষ্ট এগুলি আগে বঙ্গবন্ধুর কন্যা হিসাবে সাহস রেখে তিনি বলেছেন। সেটাই প্রমাণিত হইল যে আসলে ডক্টর ইউনূস সে মার্কিনীদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য পদ্মা সেতুর অর্থ
বরাদ্দ বাতিলের জন্য যে চক্রান্ত করছে, এবং এই ডক্টর ইউনূসে আপনার এই যে আন্দোলন, এখানে তিনি যে মার্কিনীদের সাথে লিঙ্ক থেকে মার্কিন সাম্রাজ্যবাদীদের ডিপ স্টেট থেকে টাকা এনে ডক্টর ইউনূস এবং এই যে ছাত্র জনতা তারা যে ভাগাভাগি করছে, এগুলিও তো জাতির কাছে এখন প্রকাশিত হয়ে গেছে। এবং তাদের উদ্দেশ্য হলো এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না, শুধু নিষিদ্ধ করছে, কর্মকাণ্ড নিষিদ্ধ করছে, কিন্তু দুঃখজনক 5 তারিখের পরে দেখা যায় এখন জনগণ এবং সবাই আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এটার একটা এক্সাম্পল দেই, জনাব ফজলুল বারী ভাই। আনসাররা আন্দোলন করে, সরকার বলে এরা আওয়ামী লীগ। তারপরে হিন্দু সম্প্রদায়ের লোকরা তাদের নিরাপত্তার জন্য আন্দোলন করে চিন্ময় প্রভুর নেতৃত্বে, বলে তারাও আওয়ামী লীগ। সচিবালয়ে আন্দোলন করে, বলে তারাও আওয়ামী লীগ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আন্দোলনে নামছে, বলে এরাও আওয়ামী লীগ। শিক্ষক সমিতি আন্দোলনে নামছে, বলে এরাও আওয়ামী লীগ। আসলে এখন আওয়ামী লীগ আতঙ্কে ডক্টর ইউনূস, ছাত্র জনতা, এরা আওয়ামী লীগ আতঙ্কে ভুগতেছে। বাংলাদেশে এখন যে অত্যাচার নির্যাতন রাষ্ট্রীয়ভাবে, যে নরসিংদী জেলখানায় যে হামলা করে জঙ্গিদেরকে বের করে নেওয়া হয়েছে, যেভাবে পুলিশকে হত্যা করা হয়েছে, লাশ ঝুলিয়ে রাখা হয়েছে, থানা পুড়িয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র লুট করা হয়েছে। অতি সম্প্রতি গোপালগঞ্জকে টার্গেট করে এই এনসিপি, এটাকে আমি বলি ন্যাশনাল চিলড্রেন পার্টি, তারা যে লং মার্চ টু গোপালগঞ্জ, এটা উদ্দেশ্য প্রণোদিত। এটা হলো জাতিকে বিভ্রান্ত করার জন্য গোপালগঞ্জে গিয়ে কাজী তারা সাহেব, চমৎকার আপনার উত্তরটা, যে তারা টার্গেট করেছে গোপালগঞ্জকে, কিন্তু গোপালগঞ্জের মানুষ কিন্তু রুখে দাঁড়িয়েছে। না রুখে রায়পুরের মানুষ কি, রায়পুরের মানুষ কি সেরকম হ্যাঁ, রুখে দাঁড়িয়েছে? রায়পুরের মানুষ গোপালগঞ্জে বিষয়টা একটু শেষ করি। গোপালগঞ্জে যে রুখে দাঁড়িয়েছে এবং প্রতিরোধ করছে, প্রতিবাদও করছে, দুঃখজনক হইলেও সত্য যে তারপরে এই যে এনসিপি এখনো নিবন্ধিত হয় নাই, এখনো এনসিপির কোনো কর্মকাণ্ড নাই। দেখা যায় এনসিপি কে ডক্টর ইউনূস এবং তার মুখপাত্র ঘোষণা দিয়ে বলে 4টি বড় রাজনৈতিক দলের একটি নাকি এনসিপি। এনসিপি কে পাহারা দেওয়ার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনী, দেশ রক্ষা সেনাবাহিনী যে নগ্ন হামলা করেছে গোপালগঞ্জের সাধারণ জনগণের উপরে, এই ঘটনাগুলো নিন্দিত হয়েছে। কাজী সাহেব, এই ঘটনাগুলো নিন্দিত। শেষ নিন্দিত পর্যন্ত হয়েছে। আমার প্রশ্ন, নৌবাহিনী, গোপালগঞ্জের নৌবাহিনীর মানুষ, লোকেরা পর্যন্ত ঘাঁটি করছে গোপালগঞ্জ। দুঃখ। গোপালগঞ্জের মানুষ, গ্রামের মানুষ যেভাবে রুখে দাঁড়িয়েছে, হুম। রায়পুরের মানুষ কি তা করেছে? লক্ষ্মীপুরের মানুষ? না, লক্ষ্মীপুরটা ইতিপূর্ব থেকেই আপনার মনে করেন এখানে বিএনপি এবং জামাত তারা দীর্ঘদিন ঐক্য করে ক্ষমতায় ছিল। আমরা 16 বছরে আমাদের জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ আমরা সুসংগঠিত হয়েছি। কিন্তু আপনি জানেন 5ই আগস্টের পরবর্তী সময়টা এখনো আমরা সুসংগঠিত হইতে পারি নাই। আচ্ছা, আরেকটা ব্যাপার, লক্ষ্মীপুরকে, রায়পুরকে নিয়ে কথা। আপনারা আওয়ামী লীগ করেন, খুবই ত্যাগী নেতা কর্মী। এই রায়পুরে এমন একটা লোককে এমপি করা হয়েছিল, সে কোনো রাজনৈতিক ব্যক্তি না। এইগুলার ভিকটিম কি আজকে আপনারা? যেমন আপনি কি কাজী শহীদ ইসলাম পাপুল সাহেবের কথা বলতেছেন? পাপুল সাহেব, যিনি বিদেশে অ্যারেস্ট হয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই বিষয়টা আমি আপনাকে বলি। উনি রায়পুরেরই সন্তান এবং একটা সম্ভ্রান্ত পরিবার, কাজী বাড়ির সন্তান। তো উনি রাজনীতিতে আসছে, মানব সেবাও করছে, প্রচুর মানব সেবা করছে। মসজিদ, মন্দির, রাস্তাঘাট ব্যক্তিগত টাকা দিয়ে অনেক উন্নয়ন করছে। পরে উনি ব্যক্তিগত টাকাগুলা নিয়ে প্রশ্ন আছে। ব্যক্তিগত টাকাগুলা উৎস পরে নিয়ে প্রশ্ন আছে। উনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছেন, পান নাই, নমিনেশন না পাওয়ার পরে এখানে জাতীয় পার্টিকে এই আসনটি দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে। পরে জাতীয় পার্টির যিনি ক্যান্ডিডেট ছিলেন, উনি চিন্তা করে দেখছেন যে বিএনপির প্রার্থীর সাথে তিনি নির্বাচিত হওয়াটা প্রায় অসম্ভব। সেই ক্ষেত্রে
জাতীয় পার্টির এমপি কাজী শহীদ ইসলাম পাপুল সাথে তিনি একটা নেগোজিয়েশন করে তিনি লিখিত প্রেস কনফারেন্স করে তিনি প্রার্থিতা প্রত্যাহার করে কাজী শহীদ ইসলাম পাপুল সাহেবকে সমর্থন দিয়েছেন। তো তো যখন আপনারাও পাপুলের আপেল মার্কায় কাজ করেছেন আপনারা। হ্যাঁ, এই তো আমি আপনাকে বলি, যখন তিনাকে সমর্থন দিয়েছেন তখন তিনি আবার আওয়ামী লীগের নেত্রী শরণাপন্ন এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের শরণাপন্ন হওয়ার পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে একটা চিঠি দেওয়া হয়েছে, হ্যাঁ এবার আপনারা উনাকে সমর্থন দিতে পারেন। ওই চিঠির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠন আমরা কাজী শহীদ ইসলাম পাপুলকে সমর্থন দিয়েছি এবং নির্বাচন করেছি, তিনি বিজয়ী হয়েছেন। এগুলার কারণে কি আওয়ামী লীগ সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে? না, না, এটা পরে আবার উনি যখন কুয়েতে গ্রেপ্তার হয়েছে ওখানে ব্যবসায়িক কারণে গ্রেপ্তার হওয়ার পরে উপনির্বাচনে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়ন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে উপনির্বাচনে মনোনয়ন দিলেন, তিনি নির্বাচিত হয়ে পুরা উপজেলা, পুরা জেলা, সকল সহযোগী সংগঠনটাকে তিনি গুছিয়ে ফেলেছেন এবং সাংগঠনিক ভিত্তিটাকে তিনি মজবুত করার কারণে দ্বিতীয়বারও মাননীয় প্রধানমন্ত্রী আবার তিনাকে মনোনয়ন দিয়েছেন এবং আবারও তিনাকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছেন। কিন্তু তারপরে এত সংগঠিত হওয়ার পরে আজকে লক্ষ্মীপুর রায়পুরে আপনারা আওয়ামী লীগ সারা বাংলাদেশে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। লক্ষ্মীপুর রায়পুরের চিত্রটা কিন্তু ভিন্ন। আসলে রায়পুরের চিত্র না, আপনি সারা বাংলাদেশেই দেখেন কোন এলাকার একজন এমপি এলাকাতে নাই, যিনি ছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি পর্দার আড়ালে ছিলেন তাকে গ্রেপ্তার সব জায়গার একই পর্যায়ে, কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা যে ঘুরে দাঁড়িয়েছে সব জায়গায়, লক্ষ্মীপুরের রায়পুরের সেই চিত্র তো আমরা পাই না। না, তৃণমূলের মধ্যে রায়পুরের আপনার প্রতিটা ইউনিয়নের চেয়ারম্যান এখনো এলাকাতে অবস্থান করতেছে এবং তৃণমূলের যারা আছে তারা অনলাইন গ্রুপে সকলেই সোচ্চার আছে এবং যে কর্মসূচিগুলি মাননীয় প্রধানমন্ত্রীর তরফ থেকে দেওয়া হয়েছে এই কর্মসূচিগুলি বাস্তবায়ন করার মতো পরিবেশ এখনো রায়পুরে হয়নি। অনলাইন গ্রুপে আলোচনা চলছে এবং আমরা সুসংগঠিত হচ্ছি এবং আমরা আশা রাখি যে আগামী দিনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনার বাংলাদেশে সম্মানের সহিত প্রত্যাবর্তনের জন্য আমাদের প্রতি যে নির্দেশনাগুলি আসবে, আমরা রায়পুরে যারা আওয়ামী লীগ করছে, যারা ছাত্রলীগ, যুবলীগ করছে, সকলেই আছে, স্ব অবস্থানে আছে, যোগাযোগও হচ্ছে। ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো, ইনশাল্লাহ আমরা সামনে একটা ইলেকশন আসবে, সামনে আওয়ামী লীগের নিবন্ধন নাই, এই সামনে ইলেকশনে আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয়ভাবে আপনাদের ভূমিকা কি হবে? না, নিবন্ধন বাতিল করার বিষয়টা এটা তো কেন্দ্রীয় ম্যাটার। আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদেরকে যেই নির্দেশ দিবেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের মাধ্যমে জেলা আওয়ামী লীগকে যেই নির্দেশ দিবেন আমরা সেই নির্দেশই পালন করব। নেত্রী যদি সিদ্ধান্ত নেন নির্বাচন করবেন, আমরা নির্বাচনী মাঠে ইনশাল্লাহ থাকবো এবং আপনাকে আমরা এই মেসেজটা দিতে চাই, আমাদের নেত্রীর নির্দেশনা আসার সাথে সাথে এবং তিনি স্বদেশ প্রত্যাবর্তন যদি করেন বা যখনই করেন, আমরা সকল নেতাকর্মীরা একযোগে আমরা মাঠে ময়দানে অবস্থান করব, কারণ আওয়ামী লীগ আন্দোলন সংগ্রাম দিয়েই আওয়ামী লীগের প্রতিষ্ঠা হয়েছে। আওয়ামী লীগ আন্দোলন সংগ্রামকে ভয় করে না, তবে 5ই আগস্টের চিত্রটা তো সম্পূর্ণ ভিন্ন, যে মব আক্রমণ, এটাকে আমি মব 16 বছরের আওয়ামী লীগ শাসন আমলে সারা বাংলাদেশের চিত্রটা হচ্ছে আওয়ামী লীগ সংগঠনটা সরকারের ভিতর ঢুকে পড়েছিল, আর এখন আওয়ামী লীগের চিত্রটা হচ্ছে সারা বাংলাদেশে টেলিগ্রাম গ্রুপে ঢুকে পড়েছে আওয়ামী লীগটা। সেই টেলিগ্রাম গ্রুপ থেকে মাঠে কিভাবে ফেরানো সম্ভব এই দলটাকে? জি, আপনি একটা চমৎকার কথা বলছেন। এখন তো ভার্চুয়ালি
প্রোগ্রাম করা ছাড়া এই মুহূর্তে যে ভার্চুয়ালি প্রোগ্রামটাও আমাদের মধ্যে একটা কমিউনিকেশন, একটা যোগাযোগের মাধ্যম হয়েছে। যদি ভার্চুয়ালি না থাকতো তাহলে তো আমরা এখন কোনো যোগাযোগই করতে পারতাম না। তবে এই ভার্চুয়াল থেকে অ্যাকচুয়াল প্রোগ্রামে ফিল্ডে অবস্থান করার জন্য আমাদের সকল প্রয়োজনীয় ব্যবস্থা ওয়ার্ড এই যে ভার্চুয়াল ইউনিয়ন ব্যবস্থাটা আপনাদের, এই ভার্চুয়াল ব্যবস্থাটা আরেকটা সমস্যা দেখা দিয়েছে। সমস্যাটা হচ্ছে টেলিগ্রাম গ্রুপগুলাতে সদস্য সংখ্যা বাড়ানোর জন্য বেসুমার এড করা হয়েছে। এড করতে গিয়ে বাংলাদেশের সমস্ত গোয়েন্দা সংস্থাগুলো সেখানে ঢুকে পড়েছে। আপনারা যখন বক্তৃতা দেন, তারা ওইখানে বসে বসে আপনাদের বক্তৃতা শুনে এবং আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। না, এটা 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 শুদ্ধ করার কি পথ আছে? না, এটা আপনি একটা চমৎকার কথা বলছেন। এটা আমাদের কাছে এই মেসেজ আছে যে আমরা যখন অনলাইন ভার্চুয়াল প্রোগ্রামে অ্যাটেন্ড করি তখন হ্যাকাররা তারা ঢুকে পড়ে। ঢুকে একটা খারাপ ভাষা, অশালীন ভাষায় একটা গালিগালাজ করে তারা আবার বের হয়ে যায়। এবং ভার্চুয়াল প্রোগ্রামের এটা যে গোয়েন্দা সংস্থার নজরে আছে এটাও আমরা জেনে ফেলেছি এবং এই ভার্চুয়াল প্রোগ্রামের কারণে অনেক অ্যাডমিনকে বাড়িতে তল্লাশি করছে, সরি, হয়রানি করছে, গ্রেপ্তার করছে। যে কারণে আমরা এখন ভার্চুয়াল প্রোগ্রামে আমরা সাংগঠনিক আলোচনা করি এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের ডক্টর ইউনূসের সরকারের যে সঠিক সমালোচনাগুলি আমরা এগুলো করি। কি কি নির্যাতন হচ্ছে আমরা এগুলি করি, কিন্তু ভার্চুয়াল প্রোগ্রামে এখন আমরা কোনো পলিসি অ্যাডপ্ট করি না। এমন ভাবে আমরা এমন কোনো কথা বলি না যেখান থেকে তারা আমাদের গোপন পরিকল্পনা, গোপন কর্মসূচিগুলা জানতে পারবে। আবার ভার্চুয়াল প্রোগ্রামে আমাদের অ্যাডমিন এবং ওনার যারা, তারা এখন যিনি অ্যাটেন্ড করেন তার নামটা শনাক্ত করেন এবং তার ছবি দিতে বাধ্য করেন বায়োতে এবং তাকে কোয়েরি করা হয় যে তিনি কে এবং তিনাকে অন্যরা আইডেন্টিফাইড করতে হয়। এই ব্যাপারে আমরা এখন অ্যালার্ট আছি অনেক। আগের চেয়ে একটু আরেকটা ব্যাপার বাকি সাহেব, আরেকটা ব্যাপার আমি যে আপনার দৃষ্টি আকর্ষণ করি যে আপনি শুরুতেই বলেছেন আপনার এলাকায় 5ই আগস্টের আগেই অনেক নেতাকর্মী শহীদ হয়েছেন। সেই পরিবারগুলাকে বা যারা গ্রেফতার হয়েছেন সেই পরিবারগুলাকে কিভাবে সাপোর্ট দিচ্ছেন এখন? যে আপনি ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুরের শহীদ পরিবারকে তিনি অনুদান দিয়েছেন, প্রত্যেককে অনুদান দিয়েছেন এবং আমাদের আরো শিল্পপতি ধনাঢ্য পরিবারের মধ্যে যারা আছেন, আমাদের একজন ব্যবসায়ী আছেন, আমাদের নাম বলবো না, উনিও অনুদান দিয়েছেন। তারপরে আরেকজন ব্যবসায়ী আছে, এটার নাম প্রকাশ করব না, উনিও অনুদান দিয়েছেন ব্যক্তিগতভাবে। আমাদের নেতৃবৃন্দ তাদের পরিবারের খোঁজ খবর রাখতেছেন। তবে যে অনুদানগুলি দেওয়া হয়েছে এগুলি পর্যাপ্ত না। এখন আরো ব্যাপক হারে উদ্যোগ নেওয়া হচ্ছে যে শহীদ পরিবারের সবাইকে পুনর্বাসনের জন্য অনুদান দেওয়া হবে এবং তাদের পরিবারের খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে যারা আমাদের নেতা কর্মীদেরা মিথ্যা মামলায় গ্রেপ্তার হয়ে জেলখানায় যাচ্ছে, আমাদের দলের পক্ষ থেকে টিম করে ফান্ড করে সেই নেতা কর্মীদের জামিনের ব্যবস্থা করা এবং জজ কোর্টে জামিন না হলে হাইকোর্টে যাওয়া এবং কারাগারে তাদের খোঁজ খবর নেওয়া, তাদের পরিবার পরিজন ফ্যামিলির খোঁজ খবর নেওয়া। এটা একটা দায়িত্ব, নির্দিষ্ট ব্যক্তিদের উপরে দায়িত্ব অর্পণ করা হয়েছে। দলের পক্ষ থেকে সাধ্যমতো চেষ্টা করা হচ্ছে। ধন্যবাদ। আরেকটা তালিকা কি কোনোভাবে করার চেষ্টা করছে কি পরিমাণ ছেলে মেয়ে এসএসসি পরীক্ষা দিতে পারে নাই, কি পরিমাণ ছেলে মেয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারতেছে না, প্লাস হচ্ছে ছোট চাকরি করত, ছোট ব্যবসা ছিল, ব্যবসাগুলো ধ্বংস হয়ে গেছে, চাকরিগুলো চলে গেছে, এমন কি তালিকা করার চেষ্টা করা হয়েছে ক্ষতিগ্রস্তদের? আমাদের রায়পুর এবং লক্ষ্মীপুরে ধরেন কিছু আইনজীবীকেও গ্রেপ্তার করা হয়েছে। এটা একটা আতঙ্ক। আইনজীবীদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সরি, একটু প্লিজ। আশ্চর্য হবেন, আমাদের জেলা আইনজীবী সমিতি যারা সাবেক সভাপতি সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিল অ্যাডভোকেট নুরুল হুদা ভাই সহ আইনজীবীদেরকে গ্রেপ্তার করা হয়েছে। মানে যেটা
আতঙ্ক, আইনজীবীরা যাতে জামিন না চায় এবং কোর্ট প্রাঙ্গণে যাতে থাকতে না পারে। তো এবং আমাদের দলীয় নেতাকর্মীরা আপনার রাস্তায় উঠলে তাদেরকে হুমকি দেওয়া হয়, তো তোমার এত সাহস, তুমি রাস্তায় উঠলা কিভাবে? তো যে আমাদের যাদের পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার্থী বা পরীক্ষার্থী, তারাও অনেকদিন পর্যন্ত স্কুলে যাইতে পারে নাই, মেয়েরাও আতঙ্কে যায় নাই। তবে এইচএসসি পরীক্ষা যে চলছে, এই পরীক্ষায় আমাদের রায়পুরের যারা আছে তারা অংশগ্রহণ করতেছে, কিন্তু বাংলাদেশের অন্য অন্য জায়গায় দেখছি পরীক্ষার্থী এবং শিক্ষার্থীদেরকেও পরীক্ষা দিতে দেওয়া হচ্ছে না। তো রায়পুরে আমাদের এই ধরনের কোনো সংবাদ আমরা এখনো পাই নাই যে পরীক্ষা কেন্দ্রে যাইতে পারে নাই বা পরীক্ষা দিতে পারে নাই। আমরা শেষ করব কাজী সাহেব। আপনি এই সুযোগে আপনার নেতা কর্মী, আপনার এলাকার মানুষ যারা বিপদগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, তাদের প্রতি ভরসা হিসাবে কোনো যদি আহ্বান জানাতে চান, সেই সুযোগটা নিতে পারেন আপনি। জি, ধন্যবাদ ফজলুল বারী ভাই। আসলে আমাদের রায়পুর পৌরসভার 9টি ওয়ার্ড, আমাদের 10টি ইউনিয়ন রায়পুর, আমাদের সকল নেতাকর্মী যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই। যাদেরকে হত্যা করা হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শুধু এতটুকুই বলবো যে ইনশাল্লাহ আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে। ইতিমধ্যে বাংলাদেশের আপামর জনগণ মুখে মুখে উচ্চারিত হচ্ছে যে আগেই ভালো ছিলাম মানে জননেত্রী শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। ইতিমধ্যে রাস্তায় ছাত্ররাই মিছিল মিটিং করতেছে, শেখ হাসিনার সরকার বারবার দরকার। ইতিমধ্যে আমরা রায়পুরেও আমরা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য আমরা প্রক্রিয়া নিচ্ছি। তো আমাদের রায়পুরে যারা নিহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, আপনারা চিন্তিত হবেন না, কেউ হতাশ হবেন না এবং আদর্শ থেকে কেউ বিচ্যুত হবেন না। এবং বিএনপি জামাতের মেটিকুলাস ডিজাইন, মব আক্রমণ, মিথ্যা মামলার কারণে বঙ্গবন্ধুর আদর্শের কোনো নেতাকর্মী আপনারা লাইনচ্যুত হবেন না, দলের থেকে বের হয়ে যাবেন না। এবং যারা এই সন্ত্রাস, যে অগ্নিসংযোগ, এই লুটপাট করেছে তাদের সাথে কোনো আপোষ করবেন না। আমরা আপোষহীনভাবে আমরা এই বিপর্যস্ত পরিস্থিতিকে শক্তি সঞ্চয় করে আমরা আরো অধিক শক্তি নিয়ে মাঠে ময়দানে নেমে জনগণকে সাথে নিয়ে সহিংসতা না করে অহিংস আন্দোলনের মাধ্যমে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অসমাপ্ত উন্নয়নগুলিকে সমাপ্ত করার জন্য এবং 5ই আগস্টের পরে বাংলাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে এই ধ্বংসস্তূপ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ধারাবাহিক আরো ব্যাপক উন্নয়ন করে আমরা ইনশাল্লাহ এগিয়ে যাব। এবং বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে 3.5 বছরে একটি সংবিধান তৈরি করে যেভাবে তিনি পুনর্গঠনে লিপ্ত ছিলেন, তৎপরবর্তী স্বাধীনতা বিরোধী বঙ্গবন্ধুর খুনিদের বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে জননেত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করে কারাগারে থেকে জনগণকে সাথে নিয়ে যেভাবে বাংলাদেশকে অপরূপ সাজে সজ্জিত করেছে, ইনশাল্লাহ আবারও আওয়ামী লীগের নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে আমরা উন্নয়নে সম্পৃক্ত থাকব, জনগণের সেবায় সম্পৃক্ত থাকব। এতে একটি কথা শুধু না বললেই নয়, রাজনীতি করার পথে, বক্তব্য বিবৃতি দেওয়ার পথে, উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রাখতে আমার এবং আমাদের যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, আমি আমার এলাকাবাসী তথা সকল দলমত নির্বিশেষে সকলের কাছে দুঃখ প্রকাশ করছি যে আমরা ক্ষমতায় থাকাকালীন হয়তো আমাদের আচরণে কেউ যদি কোনো আঘাত পেয়ে থাকেন, হয়তো আমরা সেবা না দিতে পারায় যদি কেউ মনে কষ্ট নিয়ে থাকেন, আমাদেরকে ক্ষমা করে দিবেন। ইনশাল্লাহ
আমরা 5ই আগস্টের এই বিপর্যস্ত অবস্থা থেকে শিক্ষা নিয়ে জনগণকে সাথে নিয়ে জনগণকে ভালোবেসে বঙ্গবন্ধুর গড়া এই বাংলাদেশ, জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এই বাংলাদেশে আমরা বাকি জীবনটুকু জনগণের জন্য, এলাকাবাসীর জন্য, উন্নয়নের জন্য আমরা নিজেদেরকে নিয়োজিত রাখব। এই ওয়াদা আমরা করতেছি। আমাদের ভুলভ্রান্তির জন্য আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের রায়পুর একটা ঐতিহ্যবাহী রায়পুর। এটা বুড়া হজরত কামেল অলির রায়পুর, বড় মিয়া সাহেবের রায়পুর, হাফিজি হুজুরের রায়পুর এবং লক্ষ্মীপুর আজিম শাহর রায়পুর। এটা একটা ভালো এলাকা, সুন্দর এলাকা। এখানে রাজনৈতিক সহিংসতা বাদ দিয়ে সকল দলকে আহ্বান জানাবো, আপনারা অনেক করেছেন, অনেক অন্যায় করেছেন, এগুলি বন্ধ করে এলাকার জনগণের উন্নয়নে সকলে সম্পৃক্ত হন। এই আহ্বান রেখে আমাদের নেতা কর্মীদের প্রতি আমরা উদাত্ত আহ্বান রাখি। আমরা আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। হতাশ হবেন না, ইনশাল্লাহ আমরা একত্রিত হব, আমরা ঘুরে দাঁড়াবো। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। খুবই চমৎকার কাজী বাকিউল্লাহ। এই প্রথম আমরা একটা মানুষকে, তৃণমূলের নেতাকে আমরা পেলাম যিনি উদাত্তভাবে নিজেদের তুলে ধরেছেন, প্লাস যে অনেকেরই আহ্বান যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চাওয়া, এই প্রথম একজন তৃণমূলের নেতার মুখে আমরা শুনলাম। এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর লক্ষ্মীপুর এবং রায়পুরের মানুষ, সব মানুষ, ক্ষতিগ্রস্ত মানুষ, সবার প্রতি আমাদের সমবেদনা এবং আমরা এইভাবে তৃণমূলের নেতাদের আরো নিয়ে আসব। ভালো থাকবেন সবাই, নিরাপদে থাকবেন, সাবধানে থাকবেন। জি ধন্যবাদ।